আমি গত ভিডিওতে সমাধান করেছিলাম এই প্রবলেমটা নাম্বার 6 এবং নাম্বার 7 নাম্বার 8 এগুলো আসলে লসাগু প্রবলেম এলসিডি এলসিডি না এলসিএম। এরপরে চ্যাপ্টার হলো সেট নিয়ে। তারা প্রথমে সেটের ডেফিনেশন দিয়েছে, তারপর সেটের এলিমেন্ট কী সেটা বললো, তারপর এখানে বললো কিছু সেটকে স্টেট করার বা বর্ণনার পর বলছে এটাকে সেটের এলিমেন্টগুলোকে লিস্ট করতে, তার মানে সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। এগুলো খুবই এলিমেন্টারি। তারপর ইউনিভার্সাল সেটের পরিচয় দিল শুরুতেই। ওকে, এটা আমরা যেই সংজ্ঞা দিই আমাদের দেশের বইগুলোতে একই রকম নোটেশন দিল। ইউনিভার্সাল সেটের জন্য নোটেশন, এই নোটেশন এটা আগে দেখছি কি না, আগে মনে দেখি নাই আমি, মানে গণিতে ব্যবহার হতে দেখি নাই। ওকে, এরপরে খুব দ্রুতই ভেন ডায়াগ্রাম দিয়ে দিছে একাধিক সেটের ভেতরে সম্পর্ক দেখানোর জন্য। সেট এবং একাধিক সেটের ভেতরে সম্পর্ক দেখানোর জন্য ভেন ডায়াগ্রাম একটা উপায়। ভেন ডায়াগ্রাম 1880 সালে জন ভেন আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন ভেন ডায়াগ্রামকে। এগুলো খুব দরকারি কনসেপ্ট ফাইন। এবং এই প্রবলেমটা আমার খুব ভালো লাগছে। আমাদের দেশে হয়তো আমরা এই প্রবলেমটা দেব না, টিচাররা বলবে এটা খুবই ইজি, কিন্তু এটাই কিছু না বলে পরীক্ষায় দিয়ে দেন, এরপরে দেখেন যে কয়জন পারে। তো এখানে 3টা সেট দেওয়া আছে, 3টা সেট দেওয়ার পর বলছে এই 3টা সেটকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে এবং সেটের এলিমেন্টগুলোকে স্ব অবস্থানে রাখতে। 3টা সেট মানে আসলে সেট 2টা দেওয়া, এটা সার্বিক সেট, তাই না? সার্বিক সেট। তো আমার মতে এই বেসিক জিনিসগুলোতে আমরা যদি স্লো আগাই তাহলে বাচ্চারা আসলে গণিতের লাগামটা ধরতে পারবে। কিন্তু আমরা খুব দ্রুত দৌড়ি গণিত ক্লাসে, সব ক্লাসে আমরা খুব দ্রুত দৌড়ি, পরে আমাদের কোনো কিছু শেখা হয় না ভালো করে। আচ্ছা, তো আমি এটা সলভ করবো না আর, খুবই এলিমেন্টারি নামার জন্য। কিছু এক্সারসাইজ দিয়ে দিছে একই ধরনের জিনিসের, 6টা এক্সারসাইজ দিছে। এবার হলো একাধিক সেটের ভিতর রিলেশন, অপারেশন আর রিলেশন দেখা যায়, অপারেশনগুলোকে বা রিলেশনের মতো দেখা যায়। আচ্ছা, মানে অপারেশনের রিলেশন না, বাট সম্পর্ক আছে। 2টা সেটের ইউনিয়ন কি, এমটি সেট কি বা নাল সেট কি সেটা বলতেছে। ওকে, আসলে সেটের খুব বেসিক কনসেপ্ট, হার্ড কোনো কিছু নাই এখানে, আমিও খুব ইন্টারেস্টিং কিছু পাচ্ছি না। এগুলোও সুন্দর প্রবলেম। এবার হলো সাবসেট নিয়ে। একটা সেটের এলিমেন্ট যদি এনটা থাকে তাহলে ওই সেটের সাবসেট থেকে 2 পাওয়ার এনটা। সাবসেটের নোটেশন, ভেন ডায়াগ্রাম দিয়ে প্রবলেম সলভিং, এগুলো বেশ ইন্টারেস্টিং প্রবলেম। একই কথা, আমি সলভ করবো না, আমি সম্ভবত এই সেটের অধ্যায়ে এখানে কিছুই করবো না। অল্টারনেটিভ ওয়েজ টু ডিফাইন এ সেট, সেট ডিফাইন করার অন্য উপায়। ওকে, সেট বিল্ডার মেথড মানে সেট বিল্ডার নোটেশন, বা এটা কী বলে বাংলায় সেট গঠন পদ্ধতি বলি আমরা। ওকে, আমি এগুলো প্রবলেমগুলো পড়ছি, কিন্তু আমার কাছে চ্যালেঞ্জিং বা ইন্টারেস্টিং কিছু লাগে নাই। তবে এগুলো খুবই বেসিক, এগুলো সলভ করতে পারলে নতুন বাচ্চারা অনেক কিছু শিখবে। একই রকম প্রবলেম, এক্সারসাইজ, অধ্যায় শেষ, তাই না? পাওয়ার অ্যান্ড রুট, স্কোয়ার এবং স্কোয়ার রুটের পরিচয় দিছে। Because 16 equal to 4 square, the positive square root of 16 is 4. It is written as root 16 equal to 4. এই যে রুট চিহ্নটা, এটা কিন্তু শুধু রুট চিহ্ন না, এটা হলো পজিটিভ রুট, রাইট? অথবা আরও
ইন জেনারেল যদি আমরা বলতে চাই এটাকে বলে প্রিন্সিপাল রুট বা মুখ্য বর্গমূল, প্রিন্সিপাল স্কোয়ার রুট। এই কারণে রুট 36 হলো শুধু 6, প্লাস মাইনাস 6 না, এবং রুট 81 হলো 9, প্লাস মাইনাস 9 না, ঠিক আছে? কারণ এই রুট হলো প্রিন্সিপাল স্কোয়ার রুট, মুখ্য বর্গমূল অথবা প্রিন্সিপাল রুট যেটাই বলি, প্রধান রুট বা ধনাত্মক বাস্তব সংখ্যার যদি প্রিন্সিপাল স্কোয়ার রুট নিতে হয় তাহলে আমরা শুধু পজিটিভটা নেব 9। এটা বললে সবাই বলে বুঝে, কিন্তু পরে অ্যানালাইসিসে আসলে কেউ আর পারে না, বুঝেও না, মাথায় ধরে না। ওয়ার্কআউট দিস ইউজিং ক্যালকুলেটর দিয়ে এগুলো বের করতে বলছে। ওকে, তারা ক্যালকুলেটর ইউজটাকেও তারা উৎসাহিত করে। ফাইন, ইন্টিজার এবং ইন্টিজারগুলোর স্কোয়ার, 8 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটা ওয়ার্কআউট করতে বলছে, এটা মান নির্ণয় করতে বলছে। তো মান নির্ণয় কীভাবে করি আমরা এটাতে? এটার স্কোয়ার মাইনাস 4, তো আগে স্কোয়ারের কাজ, তারপরে বিয়োগের কাজ, আলাদা আলাদা স্কোয়ারের কাজ করার পরে বিয়োগ। কী প্রবলেম দিচ্ছে এখানে? পজিটিভ, এই সংখ্যাগুলোর পজিটিভ স্কোয়ার রুট বের করো, এই সংখ্যাগুলোর স্কোয়ার বের করো, এটা মান বের করো, নট সো হার্ড। ওকে, তারপরে কিউব বা কিউবিক রুট একইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, ইন্টিজার নাম্বার, কিউব নাম্বার। এটা বলছে ক্যালকুলেটর বাদে বের করতে, তো তারা এটা ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে বের করে ফেলছে, তাই না? বা 125-এর 3তম মূল, তো 5 কিউব যে 125, তারা এখানে এটা দেখাইছে। তো প্রথম কিছু যে পূর্ণ সংখ্যা আছে 1, 2, 3, প্রথম যে ন্যাচারাল নাম্বারগুলো আছে, এদের স্কোয়ার বা কিউব মুখস্থ রাখাটা আসলে অনেক কাজে দেয়। ক্যালকুলেটর দিয়ে কিউবিক রুট বের করতে বলছে। ফাইন, ক্যালকুলেটরে যে বাটনগুলো থাকে ক্যালকুলেটর ব্যবহারও দেখাইতেছে। গুড, প্রবলেমগুলো ওখানে স্কোয়ারে যে প্রবলেমগুলো দেখছি এই টাইপেরই প্রবলেম। এগুলো আবার একটু চ্যালেঞ্জিং, যে 56-র 3তম মূল বের করো। তো এগুলো বলতেছে গিভ ইউর অ্যান্সার্স টু 2 ডেসিমাল প্লেসেস। এটা হয়তো তারা ক্যালকুলেটর অ্যালাউ করবে, ক্যালকুলেটর অ্যালাউ করলে তার প্রবলেম নাই, তাই না? এরকম। আচ্ছা, তো আমি রুট 56-র এই যে ঘনমূলটা আমি একটু বের করে দেখাইতে পারি আপনাদেরকে, যে যদি আমার ক্যালকুলেটর ইউজ করতে না দেয় তাহলে আমি কীভাবে 2 দশমিক স্থান পর্যন্ত এটার বর্গমূল বের করব। ওকে, প্রথমে আমরা, এটা তো 56, তাই না? তো আমরা কিউবগুলো জানি, 1-এর কিউব হলো 1, 2-এর কিউব হলো 8, 3-এর কিউব হলো 27, 4-এর কিউব হলো 64। তার মানে বুঝতেছি এটা 3 পয়েন্ট সামথিং হবে, তাই না? 3 পয়েন্ট, এটা ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি। আরও ভালো পদ্ধতি আছে ভাগ পদ্ধতিতে, যেটা ইউক্লিডিয়ান পদ্ধতি বলে। তো ইউক্লিডিয়ান পদ্ধতিতে আমি যাব না, জাস্ট ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে বের করব। তো আমি দেখতেছি 56, এটা 27 আর 64 মাঝখানে, তো এটা 3 পয়েন্ট সামথিং হবে, এটার 3তম মূল বা কিউব রুট। এরপরের ডিজিটটা কী হবে? ওকে, তো আগে আমি যেটা করব, পরের ডিজিটটা, আচ্ছা ধরে নেই 1 ধরলে কী হয়? যদি ধরি যে পরের ডিজিটটা 1 হবে, 1-এর কিউব করে আমি একটু দেখি 1-এর কিউব কীভাবে করব। 3.1 ইন্টু 3.1 ইন্টু 3.1, না এখন হাতে গুণ করতে হবে, কিছু তো করার নাই, তাই না? হাতে যদি গুণ করতে চাই, 31 গুণ 31 আগে গুণ করি, কত হয় এটা? উপরে নিচেই গুণ করি, 31, 3, 9, কত আসে এটা? 1, 3, 3, 6, এটা 9। এখন এটাকে যদি আবার একবার 31 দিয়ে গুণ দিই তাহলে এটা আসবে 169, আর 3 একে 3, 3 6 18, 18 8, হাতে আছে 1, 3 9 27, 27-এর একে কত? 28, 1 9 7 9 2, তাই না? তো এখন এখানে দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর ছিল, তাহলে আমি যদি এখানে আনি তাহলে এটা 29 পয়েন্ট সামথিং হয় মাত্র। তো আমার সংখ্যাটা তো 56, তো 3.1-এর চেয়ে অনেক বড় কিছু দিতে পারি। তো আমি 3.5 দিয়ে দেখি, হ্যাঁ, তো 3.5 হইতে পারে কিনা। তো একই কাজ করব, আমি 3.5-এর কিউবটা বের করে দেখবো এটা কি হয়।
3.5 কিউব হলো, আচ্ছা 35কে 35 দিয়ে গুণ দিই, পয়েন্টের হিসাব করে। 5 5 25, হাতে আছে 2, 15 17, গুণ ভুল হলে তো জানটা শেষ, তাই না? 3 5 5 25 2, হ্যাঁ ঠিক আছে। 3 5 15, 5 হাতে আছে 1, 3 3 9 10, তো এটা 5, এটা 12 2 2 12 25, তাই না? এটাকে যদি আবার 35 দিয়ে গুণ দিই তাহলে কত আসবে? 5 5 25, হাতে আছে 2, 5 2 10, 12 2 হাতে 1, 5 2 10, 10-এর সাথে 11, হাতে 1, 6125, আর 3 5 15, 15 কত? 15 5 হাতে আছে কত? 1, 3 2 6, 6 এর 1 কত? 7, 3 2 6, 3 1 3, কত হয় এটা? এটা 5 5 2 7, এটা কত? 8 6 6 12 2, হাতের 1 এনে দিলে এত। তার মানে 3 দশমিক পরে যদি এখানে বসাই তাহলে 42 দশমিক হয়, কিন্তু আমার তো সংখ্যাটা অনেক বড়, 56। তো তার মানে এটা 3.5-এর চেয়ে বড় ডিজিট হবে। সেমভাবে আমি ট্রাই করতে পারি, 42 তো 7 দিয়ে ট্রাই করি, জাস্ট আমার এটা ইনস্টিংক্ট, আর কিছু না। 7 দিয়ে ট্রাই করি, 7-এর কিউব বের করবো, 3.7 × 3.7 × 3.7। তো আপনি এতক্ষণ বুঝতে পারছেন প্রসেসটা লম্বা হবে, তো এবং এটা খুবই লম্বা প্রসেস। এর চেয়ে সহজ প্রসেস সম্ভবত ভাগ পদ্ধতিতে করা, এবং এটাকে বলে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি, ঠিক আছে? কী পরিমাণ প্যারা বুঝতে পারছেন, ঠিক আছে? আমি শেষ করতেছি না আর। ওকে, এগুলো একই রকম, এবং তারা ইউক্লিডিয়ান পদ্ধতি মনে শিখায় নাই, ঠিক আছে? ইউক্লিডিয়ান পদ্ধতি শিখায় নাই, এখানে জাস্ট ক্যালকুলেটর ইউজ করতে বলছে, এরা ক্যালকুলেটর ইউজ করেই করবে। আচ্ছা, এই হলো স্কোয়ার রুটগুলো। পরের অধ্যায় হলো ফ্র্যাকশন, ডেসিমেলস অ্যান্ড পার্সেন্টেজেস। ফ্র্যাকশন নিয়ে অনেক কিছু বলা যায়, ডেসিমেল নিয়ে অনেক কিছু বলা যায়, পার্সেন্টেজ নিয়ে তো কথাই নাই, তাই না? পার্সেন্টেজ নিয়ে কথাই নেই। যে মিক্সড নাম্বার, মিশ্র ভগ্নাংশ আমরা যেটাকে বলি, এবং এটা মিশ্র ভগ্নাংশকে আবার বলছে ইমপ্রপার ফ্র্যাকশন, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে দেখাইতে বলছে। এবং বাচ্চাদের খেলা এগুলো, তাই না? বুড়ো হয়ে গেছি। ফ্র্যাকশন অফ এ কোয়ান্টিটি, কোন একটা কোয়ান্টিটির ফ্র্যাকশন, ওকে। তার মানে 56-এর 1/8 কত? 56-এর 1/8 হলো, তো এটা ওয়ার্ড প্রবলেম হিসেবে রাইখা, অফ রাইখা ভাগ হিসেবে দেখাইতেছে, রাইট? এখানেও একই রকম, যদিও পরেরটাতে আবার ক্লিয়ার করছে। ওয়ার্কআউট 5/8 অফ 56, তারা হয়তো এটাকে অন্য কিছু পড়ে, তাই না? 5th অফ 8 এরকম কিছু পড়ে মনে হয়, আচ্ছা আমি জানি না, আগে বলছে এখানে না, এখানে কীভাবে পড়ে এটা অনেক আগে দেখছিলাম মনে হয়। আচ্ছা যাই হোক, তো 5/8, মানে অফ মানে গুণের মতো করেই হবে, তাই না? গুণের মতো করেই তারা করে ফেলছে, ওকে। এখানে কিছু ওয়ার্ড প্রবলেম দিছে, হালকা যেটা চোখ বুলাইলাম, কঠিন কিছু নাই। তারপরে সমতুল ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ, মানে দিক দিয়ে সমান, এবং সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম যেটা বলে আমরা বলি লঘিষ্ঠ রূপ, তাই না? বাংলায় লঘিষ্ঠ রূপ বলি, মিসিং, ওকে। ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমেল, এবার হলো ডেসিমেল ফ্র্যাকশনের কথা বলতেছে। ইউনিটের পরে ডেসিমেল পয়েন্ট থাকে, এবং তারপরে টেন্স, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, ওকে। এবং তারা এখানে দেখাইছে 0.245, এটাকে কীভাবে ডেসিমেল ফ্র্যাকশন থেকে বা ডেসিমেল থেকে কীভাবে একটা ফ্র্যাকশনে নেওয়া যায়, এবং তারা হয়তো প্রত্যেকটা ডিজিটকে তার স্থানীয় মান দিয়ে ভাগ দিয়ে সেটা এইভাবে করছে। আমরা হয়তো এইভাবে করি না, আমরা এই লাইনের পর হয়তো আমরা যেভাবে শিখছি ছোটোবেলায়, এটার পরে এটা করে ফেলি। তো এটার সুন্দর একটা দিক, এইভাবে করাটা খুব সুন্দর একটা দিক, ওকে। তারা কিছু এক্সারসাইজ দিচ্ছে। এবার হলো সসীম দশমিক এবং কি পৌনঃপুনিক দশমিকের কথা বলতেছে।
আমরা হয়তো এটা নিয়ে নবম দশম শ্রেণীতে আলোচনা করি। টার্মিনেটিং ডেসিমেল, সসীম দশমিক, রিকারিং ডেসিমেল, এটাকে আমরা বলি বাংলায় আবৃত্ত দশমিক বা পৌনঃপুনিক দশমিক। আবৃত্ত দশমিক বা পৌনঃপুনিক দশমিকের জন্য একটা ডট নোটেশন আছে, যে আমরা কোন অংশটার আবৃত্ত অংশ সেটার উপরে ডট দিয়ে বোঝাই অথবা বার দিয়ে বোঝাই, তাই না? যে বার দিয়ে বোঝাই, বার দিয়ে। ইয়েস, পার্সেন্ট মিনস আউট অফ 100, রাইট? পার্সেন্ট মানে কি? 75% মিনস 75 আউট অফ এভরি 100। ওকে, পার্সেন্টেজে অনেক কিছু বোঝার জিনিস আছে। আমি ফিজিক্স নিয়ে যখন লিখছি, নবম দশম শ্রেণীর ফিজিক্স নিয়ে যখন 4টা বই লিখছি গত বছর থেকে কয়েকদিনে, প্রথমে বই হিসেবে লিখি নাই, রিসেন্টলি এগুলোকে বইয়ে কনভার্ট করছি। আমি সেখানে এরকম একটা টেবিলও বানাইছি। আমার কাছে মনে হয় এগুলো ইম্পর্টেন্ট। বেসিক কিছু ফ্র্যাকশন, সেটা নর্মাল ফ্র্যাকশনে সেটার রূপ, ডেসিমেলে সেটার রূপ, পার্সেন্টেজে সেটার রূপ, এগুলা প্র্যাকটিক্যালি অনেক হেল্প করে মেন্টাল ক্যালকুলেশনের জন্য। ওকে, চোখ বলাইতেছি আসলে আমি পরে চ্যাপ্টারে চলে আসছি, তাই না? এই চ্যাপ্টারে অর্ডার মানে ক্রম শিখাইতেছে। তারা 10-এর বাচ্চাদেরকে এগুলো শিখায়, ও লেভেল, তাই না? এগুলো শেখায়, তারা একদম গোড়া ধরে ঠিক করে, তাই না? অবশ্য এটা স্টুডেন্ট নির্ভর। আমি জানি না তাদের কালচার কেমন আমাদের বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, আর যারা পড়াশোনা করে তাদের জন্য কিন্তু আসলে অনেক সুন্দর গাঁথুনির সাথে পড়াশোনা। এরকম বই আসলে ফাইন। আমি যাই হোক, একটা ভুল ধারণা যে টিচাররা সব ক্লাসে পড়াইতে হবে, এরকমও কোনো কথা নেই। জ্ঞান আসলে নিজের সাধনা সব কিছুর উপরে। কিন্তু একটা স্টুডেন্ট যদি এরকম বই পেয়ে শিখতে চায়, সে অনেক কিছু শিখতে পারবে। ইনইকুয়ালিটি, ওকে, কোনটা বড় কোনটা ছোট, অর্ডারিং ডেসিমেলস। এবার হলো দশমিক সংখ্যার ছোট বড়। এটা আমাদের দেশে অনেকেই ভুল করে। দশমিকের পরে অঙ্ক সংখ্যা দেখে অনেকে কনফিউজ হয়ে যায়, যেমন 0.0, ওকে, তারপরে এটা দিলাম 9, এটা দিলাম 1। তো অনেকেই ভাবে যে এই দুইটার ভেতরে অনেকেই ভাবে যে এটা বড়, কিন্তু আসলে বড় কিন্তু এটা। এরকম আরও ট্রিকি না ঠিক, হয়তো আমাদের কনসেপ্টের ধারণার কারণে এরকম আরও ভুল ধারণা অনেকের আছে। আসলে কিন্তু এই দুটার ভেতরে এটা বড়। কিন্তু আমি অনেকে দিই, আমার স্টুডেন্টকে দেখি সায়েন্সে পড়ে, এসএসসিতে পড়ে, উচ্চ মাধ্যমিকে পড়ে, আরও সিনিয়র, মানে গণিতের বেসিক ধারণার আমাদের খুবই অভাব, খুবই খারাপ দশা আর কি আমাদের দেশের স্টুডেন্টদের। এবার হলো অর্ডারিং ফ্র্যাকশনের ছোট বড়। এটা খুব সুন্দর একটা কনসেপ্ট, ওকে। অর্ডারিং ফ্র্যাকশন, ডেসিমেল সব যদি একসাথে দেয় তাহলে তখন কী হয়? এগুলো সম্ভবত বিসিএস পরীক্ষাটরীক্ষা আসে মাঝে মাঝে। 4টা সংখ্যা দেয়, এক একটা সংখ্যা এক এক রূপে দিয়ে রাখে। একটা যদি লব হর ভগ্নাংশ দেয়, আরেকটা দেয় দশমিক, আরেকটা দেয় পার্সেন্টেজ, বিভিন্ন রূপে দেয়া থাকে, এবং কোনটা বড়, এগুলো কিন্তু সুন্দর প্রবলেম, তাই না? প্রবলেমগুলো খুবই সুন্দর। ওকে, এই অধ্যায়ও শেষ। তারপরে দ্য 4 অপারেশন, আমাদের বেসিক যে 4টা প্রক্রিয়া, যোগ বিয়োগ গুণ ভাগ, এখানে বিস্তারিত আলোচনা করছে। টেম্পারেচার অ্যান্ড টেম্পারেচার, নেগেটিভ সংখ্যা কীভাবে যোগ বিয়োগ করতে হয়, এবং এই বইয়ে আমি এই ব্যাপারটা প্রথম দেখছি যে আমরা প্রায়ই বলি বাচ্চাদেরকে 4 + -5, তাহলে এই যে মাইনাসের আগে একটা ব্র্যাকেট আর এই যে 5-এর পরে একটা ব্র্যাকেট, মানে -5কে ব্র্যাকেটের ভিতরে রাখতে বলি। বাট আমি সবসময় বাচ্চাদেরকে এভাবে বলছি, এটা প্লাস এটা মাইনাস চিহ্ন একসাথে রাখবা না,
এটা কিন্তু এইটা দেখার পরে আমার মাথায় যেটা মনে হয়েছে আসলে এটা তো সেন্স করে 4 + -5, এটা এমন না যে এটা অর্থহীন বা অ্যাম্বিগুয়াস, এটা একটা অর্থ কিন্তু ঠিকই বের করা যায়। -5 এটা হলো এই মাইনাসটা হল, আমি কি এটা মাইনাসটাকে আমি প্রক্রিয়া মাইনাস না ধরে বা অপারেশন মাইনাস না ধরে এটাকে আমি কিন্তু সাইন মাইনাস ধরতে পারি, মানে সংখ্যার চিহ্ন। তাহলে ধরি তাহলে 4 একটা সংখ্যা মাইনাসের একটা সংখ্যা যোগ করতেছি, তাহলে তো কনফিউশনের কোনো জায়গা নেই বা অ্যাম্বিগুইটির কোনো জায়গা নেই। তো এই জিনিসটা আমি এখান থেকে দেখছি, ভালো ব্যাপার। এই যেমন এখানেও -3 × -1, যেখানে কনফিউশন নাই সেখানে কিন্তু আসলে এভাবে ব্র্যাকেট আমরা প্রায়ই বলি বাচ্চাদেরকে যে সামনে -3 ব্র্যাকেট না দিলেও পারো, কিন্তু গুণের পরে যে -1 এটা ব্র্যাকেট দাও। কিন্তু আসলে কনফিউশনের জায়গা যদি না থাকে তাহলে ব্র্যাকেট দেওয়ার কী দরকার, তাই না? ওকে, ওকে, এরা চিহ্নযুক্ত সংখ্যার মানে চিহ্নহীন সংখ্যারও গুণটন দেখাইছে, চিহ্নযুক্ত সংখ্যা তেমন অপারেশন কম্বাইন করা দেখাইছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, অপারেশন কম্বাইন, যেটাকে পেমদাস রুল ইউজ করি আমরা ইন্টারন্যাশনালি, কোন প্রক্রিয়ার পরে কোন প্রক্রিয়া করব, ঠিক আছে? এটা খুব দরকারি একটা জ্ঞান। অর্ডার অফ অপারেশন, এটা আরও দরকারি একটা জ্ঞান। সমীকরণ সমাধান করতে গেলে এই অর্ডার অফ অপারেশন আমরা জানি না বলেই আমরা জানি না যে কোনটারে আগে কোনটারে কোন দিকে নিতে হবে না নিতে হবে। সমীকরণ সমাধানের সময় একটা পদ বাম থেকে ডানে নিলে অনেকে কনফিউজ হয়ে যায়। আমি জানি না পুরো বাংলাদেশের কী অবস্থা, বাট আমাদের অঞ্চলে পড়াশোনার অবস্থা আসলে খুবই খারাপ। আমাদের কুমিল্লা মুরাদনগর অঞ্চলে বাচ্চাদের বেসিক জ্ঞানেরও মানে প্রচণ্ড অভাব, বেসিক গাণিতিক জ্ঞানের প্রচণ্ড অভাব। আমি ফিজিক্স পড়াইতে গিয়া প্যারা হয়ে যায়, কেমিস্ট্রি পড়াইতে গিয়া প্যারা হয়ে যায়। আমার এক ছোটো ভাই আছে মেহেদি, সে বিরক্ত হয়ে আর ফিজিক্সই পড়ে না কাউরে, মানে ফিজিক্স পড়াইতে গিয়ে ম্যাথ শিখাইতে হয়, ঠিক আছে? বেসিক ম্যাথ শিখাইতে হয় নিতান্ত। সমীকরণের এক পক্ষ থেকে আরেক পক্ষে একটা টার্ম নিলে এটা আর সে আর বুঝে না কেন কী হয়েছে না হয়েছে। আচ্ছা, তো অর্ডার অফ অপারেশন অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে দুটো ইন্টিজার কীভাবে গুণ করে লং মাল্টিপ্লিকেশন যেটাকে বলে সেটা দেখাচ্ছে। আর একটা হলো গ্রিড মেথড, ভালো, শিখতে চাইলে ভালো, বাট আমি কারো এগুলো শিখাইতে চাই না। লং মাল্টিপ্লিকেশনটাই কুইক এনাফ, ঠিক আছে, যথেষ্ট কুইক। গ্রিড টিট বানাইতে গিয়ে আরও ঝামেলা, বাট তবে এখানে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয় যদি আমি এইভাবে গ্রিড মেথডটা ইউজ করি, মানে গুণের ব্যাপারটা কেন কাজ করে, কিভাবে কাজ করে। লং মেথডটা কুইক, কিন্তু ব্যাপারটা কী হইতেছে এটা গ্রিড মেথডে ভালো বোঝা যায়। ওকে, দুটো গুণের অঙ্ক দিছে, মাল্টিপ্লাইং ডেসিমেলস, ফাইন। ডেসিমেল সংখ্যা কীভাবে গুণ করতে হয়, স্কোয়ার করতে হয়, এবং ডিভাইডিং ইন্টিজার কীভাবে ভাগ করতে হয়। ও গড, লং ডিভিশন, আরেকটা দিচ্ছে চাঙ্কিং। চাঙ্কিং হলো একদম ভাগের সংখ্যা, যেটা ভাগ কিন্তু বারবার বিয়োগ, তাই না? ওদিক থেকে চাঙ্কিং মেথড, এটা কনসেপ্ট ক্লিয়ার করে। লং ডিভিশন এফিশিয়েন্ট, এখানেও একই কাজ করছে। দুটা ডেসিমেল কীভাবে ভাগ দেবো, মানে দশমিক ভগ্নাংশ কীভাবে ভাগ দেবো, মানে বেসিক সব কিছুই আছে। এরা কারণে এদের বই আমার এত ভালো লাগে। এডিং অ্যান্ড সাবট্রাক্টিং ফ্র্যাকশন, দুটো ফ্র্যাকশন কীভাবে যোগ করবো বা বিয়োগ করবো। এদের ডেনোমিনেটর যদি সেম হয়, এদের হর যদি সেম হয় তাহলে তো খুব ইজি ব্যাপার। হর সেম না হলে হর সেম বানাই নিয়ে সেটা করতে হয়, তাই না? ওগুলো আমরা জানি। মাল্টিপ্লাইং ফ্র্যাকশনস, আমি তো মনে হয় লম্বা ভিডিও বানিয়ে ফেলছি আজকে। আচ্ছা, যাই হোক, আগেই যত বড় লম্বা ভিডিওই হোক, ফ্র্যাকশনকে পূর্ণ সংখ্যা দেওয়া ভাগ, ফ্র্যাকশনকে ফ্র্যাকশন দেওয়া ভাগ, এবং ছবিগুলো কিন্তু সুন্দর, তাই না? আমাদের বইও ছিল ছোটোবেলায়, এখন আই থিঙ্ক আছে। এটা ফ্র্যাকশনকে হোল নাম্বার দিয়ে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিলে পূর্ণ সংখ্যাটা কেন উপরে যায়, এই যে 1/8 × 5, এই 5টা কেন উপরে গুণ হয়, 5 × 1 উপরে কেন গুণ হয়, এটা একটা ইনটিউশন তৈরি করে। এই ছবিগুলো আমরাও পাইছি, আমাদের বই ছিল ছোটোবেলায়, এখনও আছে, এবং এখনও আছে মানে পসিবলি আছে, আমি জানি না। এবং সবচেয়ে অবাক করে একটা ব্যাপার দেখলাম, এখনকার প্রাইমারির বইয়ের চেয়ে ওই যে কমি মাদ্রাসার বেফাকের যে গণিত বইগুলো, বেফাকের গণিত বইগুলো এত ডিটেল না হোক, বেফাকের গণিত বইটা আমার কাছে দেখে মনে হয় আরও গুছানো,
ঠিক আছে, আরও গোছানো মনে হয় বেফাকের গণিত বই দেখে এরকম লাগছে আমার কাছে প্রাইমারি লেভেলে। ওকে, ফ্র্যাকশন বাই ফ্র্যাকশন, ওকে, ডেনোমিনেটর, ফ্র্যাকশন, ডিভাইডিং ফ্র্যাকশনস এখনও ছবি দিয়ে ব্যাখ্যা করছে, ঠিক আছে, কেন আমরা কী করি বা উল্টাই ফেলি। ওকে 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 ওকে, অধ্যায় শেষ। নেক্সট অধ্যায় কি? ওটা রিভিউ এক্সারসাইজ। রিভিউ এক্সারসাইজ মানে কি? তার রিভিউ এক্সারসাইজ হলো কয়েক অধ্যায় মিলে এমন হয়, তাই না? ইয়েস, এমনই লাগতেছে। হ্যাঁ, যে চ্যাপ্টার 1-এর উপরে, এবং এদের সিম্বল দিছে, ক্যালকুলেটর বাদে এগুলো করতে বলছে। ওকে, এখানে মজার কিছু আছে। গসাগু বের করতে বলছে বিতে, সিতে বলছে লসাগু বের করতে। ওকে, এখানে কি বলছে? 99কে প্রাইম ফ্যাক্টরের এর মৌলিক উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করো। এক্সপ্রেস টেক দ্য প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে দেওয়ার পরে পি একটা সংখ্যা যে হলো এরকম, কিউ একটা সংখ্যা যে হয়েছে এরকম, যেখানে এন একটা পজিটিভ ইন্টিজার। এন যেহেতু পজিটিভ ইন্টিজার, তার মানে 3 কমপক্ষে একটা আছে, এখানে 2ও কমপক্ষে একটা আছে। দ্য লোয়েস্ট কমন মাল্টিপল অফ পি অ্যান্ড কিউ ইজ, লসাগু যেটা, ও সরি কমন মাল্টিপল, হ্যাঁ লসাগু, পি এবং কিউ লসাগু হবে এটা। ওকে, লসাগু এটা হবে। এক্সপ্রেস আর এজ দ্য প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টরস। কিছু ভুল করলাম? একটু ইন্টারেস্টিং লাগতেছে। পেপার 11 কিউ, ওটা কোনো পরীক্ষায় আসছে মনে হয়, তাই না? তাদের কোনো পরীক্ষায় আসছে। এবার দিলাম বি হলো এক্সপ্রেসড এট দ্য প্রোডাক্ট, এটা পরের ভিডিওতে করি, তাই না? তার মানে আপনারা দেখবেন পরের সপ্তাহে, বা ইয়েস, আল্লাহ হাফিজ।